ইতিহাসের পাতা খুললেই আমরা দেখতে পাই এক একটি সাম্রাজ্যের উত্থান আর পতনের গল্প। সুমেরীয় সভ্যতার প্রথম দিকের কাহিনী থেকে শুরু করে সোভিয়েত ইউনিয়নের আধুনিক ইতিহাস, প্রতিটি সাম্রাজ্য রেখে গেছে তাদের নিজস্ব ছাপ, তাদের নিজস্ব গল্প। এই গল্পগুলো শুধু ইতিহাস নয়, এগুলো আমাদের বর্তমানকে বুঝতে সাহায্য করে, ভবিষ্যতের পথ দেখায়। ভয়েস অব বুকসের সভ্যতা আর সাম্রাজ্যের গল্প সিরিজে আমরা আপনাদের নিয়ে যাব সময়ের এক মহা যাত্রায়, যেখানে প্রতিদিন আমরা জানব এক একটি সাম্রাজ্যের উত্থান, তাদের সাফল্য, তাদের সংগ্রাম আর তাদের পতনের কারণগুলো। জানুন সেই সব ইতিহাস যা আপনি হয়তো কখনো শোনেননি, হয়তোবা জানতেন না এর কিছুই। আপনি প্রস্তুত তো? চলুন ইতিহাসের এই মহাযাত্রায় আমাদের সঙ্গী হন আর আবিষ্কার করুন দুনিয়ার সাম্রাজ্যগুলোর অজানা অধ্যায়। যখন বাগদাদ পুড়ছিল মঙ্গলদের আগুনে আর টাইগ্রিস নদীর বুকে ভেসে যাচ্ছিল জ্ঞান আর রক্ত, ঠিক তখনই পৃথিবীর আরেক কোণে আনাতোলিয়ার শান্ত উপত্যকায় ইতিহাস নিঃশব্দে জন্ম দিচ্ছিল এক নতুন আলোর। একটি ছোট্ট তুর্কি গোত্র, নেতৃত্বে ছিলেন এক তরুণ যার চোখে ছিল স্বপ্ন, যার কাঁধে ছিল বিশ্বাস, উসমান গাজী। চারপাশে ছিল বাইজেন্টাইন দুর্গ, কাফের সৈন্যদল আর মঙ্গলদের তাণ্ডব, কিন্তু উসমানের হাতে ছিল দৃঢ়তা আর হৃদয়ে ছিল সেই ঈমান যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পথ বয়ে এনেছিল খলিফাদের যুগ হয়ে। চলুন আজকে জানি খেলাফতের শেষ সাম্রাজ্য উসমানীয় সাম্রাজ্য কেমন ছিল। 1299 থেকে 1301 সাল, ছোট্ট এক তুর্কি গোত্র নাম কাই। এই গোত্রের সন্তান উসমান গাজী ছিলেন এক যোদ্ধা, যিনি আনাতোলিয়ার পশ্চিম সীমান্তে বাইজেন্টাইনদের দুর্বলতা কাজে লাগিয়ে ঘোষণা দিলেন একটি স্বাধীন রাষ্ট্রের, উসমানী বেইলিক। এই ছোট্ট কাফেলা তখন সামনে হাঁটছিল বিশ্বাস আর বিদ্যার পতাকা নিয়ে, কিন্তু ইতিহাস জানত না এই কাফেলায় একদিন পরিণত হবে পৃথিবীর সবচেয়ে দীর্ঘস্থায়ী মুসলিম সাম্রাজ্যে, উসমানীয় সাম্রাজ্য। উসমান গাজী বাইজেন্টাইনদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন, একে একে দখল করেন ব্রুসা, নিসার, ইয়েনিশেহির। উসমান গাজীর মৃত্যুর পর তার পুত্র ওরহান গাজী শাসনভার গ্রহণ করেন। তিনি 1326 সালে ব্রুসা দখল করে এটিকে রাজধানী করেন এবং এক সুসংগঠিত প্রশাসনিক কাঠামো তৈরি করেন। পরবর্তী প্রজন্মের শাসকেরা একে একে ইউরোপে প্রবেশ করে। 1354 সালে উসমানীয়দের ইতিহাসে শুরু হয় ইউরোপ অভিযান। গ্যালিপলি হয়ে তারা প্রবেশ করে বলকান অঞ্চলে। 1389 সালের কসোভো যুদ্ধে তারা সার্বিয়া বাহিনীকে পরাজিত করে এবং ঘোষণা করে তারা শুধু তুর্কি নয়, মুসলিম বিশ্বের উত্তরাধিকারী। এভাবেই একের পর এক বিজয়, একের পর এক প্রজন্ম, মুরাদ, বাইজিদ, মেহমুদ, সেলিম নিয়ে আসে এক মহান মুহূর্ত। 1402 সালে তৈমুর লংয়ের হাতে পরাজয় তাদেরকে সাময়িকভাবে দুর্বল করে তোলে। তবে উসমানীদের প্রকৃত বিস্ময়কর উত্থান ঘটে 1451 সালে মেহমেদ আল ফাতিহ সিংহাসনে আরোহণের পর। 1453 সাল ইতিহাসের পাতায় এক অমর তারিখ। মাত্র 21 বছর বয়সী সুলতান মুহাম্মদ আল ফাতিহ 53 দিন অবরোধের পর অবশেষে বিজয়ী হন বাইজেন্টাইন রাজধানী কনস্ট্যান্টিনোপল। এই শহর ছিল রোমান সাম্রাজ্যের শেষ নিশানা এবং সেই পতাকা নামিয়ে মুহাম্মদ ফাতিহ বলেছিলেন, আজ থেকে এটি হবে ইসলামবুল, ইসলামের শহর। পরবর্তীতে ইস্তাম্বুল নামকরণ করা হয়। এটি হয় উসমানীয় সাম্রাজ্যের নতুন রাজধানী।
এই বিজয়ের পর থেকে উসমানীয় সাম্রাজ্য হয়ে ওঠে ত্রয়োদশ থেকে বিংশ শতাব্দী পর্যন্ত মুসলিম দুনিয়ার নেতৃত্বস্থল ধর্ম, রাজনীতি, আইন, জ্ঞান ও শিল্পে। এই ছিল ইসলামিক খিলাফতের পুনর্জন্ম। পরবর্তী 2 শতাব্দী ছিল উসমানীয়দের সোনালী যুগ এবং উসমানীয় সাম্রাজ্য বিস্তৃত হতে থাকে তিনটি মহাদেশ জুড়ে। সেলিম প্রথম 1517 সালে মিশর বিজয় করে খেলাফতের পদবি নিজের কাঁধে নেন এবং ইসলামী বিশ্বের নামমাত্র নেতা নয়, প্রকৃত শাসকে পরিণত হন। তার পুত্র সুলতান সুলাইমান দ্য ম্যাগনিফিসেন্ট 1520 সাল থেকে 1566 সাল পর্যন্ত ছিলেন সর্বোচ্চ শাসক, যার নামে ইউরোপ কাঁপত আর মুসলিম দুনিয়া গর্ব করত। তার শাসনকাল ছিল স্থাপত্য, আইন, সাহিত্য ও সামরিক জয়ের যুগ। ইরাক, হিজাজ, হাঙ্গেরি, ক্রিমিয়া, বেলগ্রেড, রোডস, বসনিয়া, ত্রিপোলি এবং আরও বহু অঞ্চল জয় করে ইউরোপের গভীরে উসমানীয়দের পতাকা পৌঁছে দেন তিনি। সব এসে মিশে গিয়েছিল একটি মাত্র পতাকার নিচে। 1566 সাল পর্যন্ত তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শাসক, যিনি পৃথিবীর 3 মহাদেশ শাসন চালিয়েছেন। তিনি অনেক আইন সংস্কার করেন এবং তার শাসনকালেই ইসলামী আইন ব্যবস্থাকে একটি কার্যকর রাষ্ট্রীয় কাঠামোয় রূপ দেন। কিন্তু ইতিহাসের নিয়ম, যে শাসন উঠেছে সে একদিন পড়বেই। প্রতিটি শাসনেরই থাকে দুর্বল সময়। সুলাইমানের পরবর্তী শাসকেরা দুর্বল, বিলাসী এবং ষড়যন্ত্রে নিমজ্জিত ছিল। হেরেম রাজনীতি, ক্ষমতার অভ্যন্তরীণ লড়াই, ইউরোপীয় রেনেসা এবং ঔপনিবেশিক সাম্রাজ্য গঠনের প্রেক্ষাপটে ওসমানীয় সাম্রাজ্য ধীরে ধীরে পিছিয়ে পড়ে। 1700 শতাব্দীতে ইউরোপীয় রেনেসা ও আধুনিক রাষ্ট্র ব্যবস্থার উত্থান ঘটতে থাকে, আর উসমানীয়রা তখনও আঁকড়ে ছিল পুরনো কায়দা কানুন। দুর্নীতি, অভ্যন্তরীণ বিদ্রোহ এবং ধর্মীয় রাজনৈতিক ফাটল সাম্রাজ্যকে ভিতর থেকে ক্ষয়ে ফেলতে থাকে। 1683 সালে দ্বিতীয় ভিয়েনা অবরোধ ব্যর্থ হয় এবং এই পরাজয়কে উসমানীয়দের পতনের সূচনা বিন্দু হিসাবে ধরা হয়। 1839 সালে শুরু হয় তানজিমাত সংস্কার, সামরিক, প্রশাসনিক এবং শিক্ষা ব্যবস্থায় রূপান্তর আনার একটি ব্যাপক উদ্যোগ। 1876 সালের সাংবিধানিক রাজনীতি কিংবা 1908 সালের ইয়াং তুর্ক আন্দোলন সবই ছিল এক প্রকার বাঁচার চেষ্টা। 1876 সালে সংবিধান প্রণয়ন করা হয়, যা ছিল ইসলামী দুনিয়ার প্রথম সাংবিধানিক রাজনীতি। কিন্তু সংস্কার যথাযথভাবে বাস্তবায়িত হয়নি এবং অভ্যন্তরীণ সংকট থেকেই যায়। একইভাবে 1908 সালের ইয়াং তুর্ক আন্দোলন কিছুটা আলোকপাত করে, কিন্তু সময়ের সাথে যুদ্ধ করার শক্তি তখন আর ছিল না, অনেক দেরি হয়ে গেছে। এরই মধ্যে শুরু হয়ে যায় প্রথম বিশ্বযুদ্ধ। 1914 সাল। উসমানীয়রা ছিল সেন্ট্রাল পাওয়ারের পক্ষে, যা পরাজয়ের সাথে সাথে সাম্রাজ্যের শেষ ঘণ্টা বাজিয়ে দেয়। 1918 সালে উসমানীয় সাম্রাজ্যের রাজধানী ইস্তাম্বুলে মিত্রবাহিনী প্রবেশ করে। একে একে আলজেরিয়া, তিউনিসিয়া, লেবানন, সিরিয়া, মিশর, ইরাক, হিজাজ সব হারিয়ে যেতে থাকে বিদেশি দখলে এবং পুরো সাম্রাজ্য কার্যত ধ্বংসপ্রাপ্ত হয়। 1922 সাল। তুরস্কের জাতীয়তাবাদী আন্দোলন, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কামাল আতাতুর্ক, আনুষ্ঠানিকভাবে সালতানাত বিলুপ্ত ঘোষণা করেন। শেষ সুলতান মেহমেদ ষষ্ঠ তাকে নির্বাসনে পাঠানো হয়। এভাবেই 623 বছরের ইতিহাসে 36 জন সুলতানের শাসনে পরিচালিত উসমানীয় সাম্রাজ্যের পরিসমাপ্তি ঘটে। তারা শুধু যুদ্ধ করেনি, তারা স্থাপত্য, আইন, সাহিত্য, সঙ্গীত এবং ধর্মীয় সহনশীলতার এক বিস্ময়কর দৃষ্টান্ত স্থাপন করেছে। ইস্তাম্বুলের আয়া সোফিয়া, সুলাইমানিয়া মসজিদ, তোপকাপি প্রাসাদ এমন অনেক নিদর্শন আজও দাঁড়িয়ে আছে
তাদের ইতিহাসের সাক্ষী হয়ে। আর ইসলামী খিলাফতের এই দীর্ঘতম অধ্যায় সমাপ্ত হয়ে যায় পৃথিবীর ইতিহাসের এক গভীর ক্ষতচিহ্ন হয়ে। উসমানীয় সাম্রাজ্যের পতন ইতিহাসের শেষ নয়, বরং আরেক ইতিহাসের শুরু। কারণ এই পতনের রেখাপাত আমাদের নিয়ে যাবে আরও পূর্ব দিকে, আরও পুরনো, আরও প্রাচীন সভ্যতার দিকে। আর উসমানীয়দের পতনের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আমরা তাকিয়ে থাকব আর জানব বিস্ময়কর সভ্যতা, যেখানে রাজ্য মানে ছিল ঈশ্বরের প্রতিনিধি আর রাজনীতি মানে ছিল মহাজাগতিক ভারসাম্য। সেখানে সম্রাটদের নামে গড়ে উঠত শহর এবং যুদ্ধ হতো দার্শনিক ভিত্তিতে। এবার আমাদের যাত্রা সেই প্রাচীন চীন সাম্রাজ্যের দিকে, যেখানে শিয়া, হান, দাং, সোং আর মিং রাজবংশের অলৌকিক সাংস্কৃতিক এবং জ্ঞানভিত্তিক সাম্রাজ্যের বুকে। যেখানে চীনের রাজারা তলোয়ার নয়, কংফু নয়, বরং কাগজ, কম্পাস, গান পাউডার আর দার্শনিকতা দিয়ে শাসন করত তাদের দুনিয়া। আপনারা প্রস্তুত তো? কারণ এবার আমাদের যাত্রা চীনের রাজত্বের দিকে। চেঙ্গিস খান এবং উসমানীয় সাম্রাজ্য সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের চ্যানেলে একটি প্লেলিস্ট আছে, সানজাকি উসমান। এই প্লেলিস্টটি পুরোটা শোনার জন্য আহ্বান করছি। প্লেলিস্টটি প্রথম কমেন্টে দেয়া আছে, আপনারা সেখান থেকে শুনতে পারবেন।